প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 12 নম্বর স্কুলের পেজ নম্বর 438, সেখানে বিভাগ ক, খ এবং গ এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ কয়ে দেখো যে প্রশ্নগুলো আছে, এখানে 20টা প্রশ্ন 1 নম্বর করে। তো দেখো এখানে এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা যেটা আলোচনা করছি আজকে, সেগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তাহলে সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 1-এর দাগে কী বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1, আমি রাষ্ট্র উক্তিটি হলো চতুর্দশ লুইয়ের। এর পরবর্তী প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন কে? অ্যাডাম স্মিথ, অপশান বি। এরপরে আছে সন্ত্রাসের শাসন শুরু হয় 1793 সালে। আইবেরীয় উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগালের অঞ্চলকে। কোড নেপোলিয়ন এখনও প্রচলিত আছে ফ্রান্সে, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি, নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ জার ছিলেন প্রথম আলেকজান্ডার। এরপরে ফরাসি সম্রাট লুই ফিলিপ ছিলেন এটা হবে অর্লিয়েন্স বংশের রাজা। যে চুক্তি দ্বারা বিসমার্ক জার্মানির ঐক্য সম্পন্ন করেন তা হলো এটা এখানে হবে ফ্রাঙ্কফুর্টের সন্ধি। হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ স্বাধীনতার অনুগামী, অপশান ডি। এরপরে আছে পাওয়ার লুম আবিষ্কার করেন, সেটা হবে এডমন্ড কার্টরাইট। এরপরে আছে জার্মানিতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন হয়েছিল, সেটা এখানে তোমাদের হবে 1835 খ্রিস্টাব্দে, অপশান সি। এরপরে আছে আধুনিক সমাজবাদের জনক হলেন কার্ল হেনরিক মার্কস। এর পরবর্তী প্রশ্ন, কোন চুক্তিকে আরোপিত চুক্তি বলে মনে করা হয়? সেটা হবে ভার্সাই, অপশান বি। এরপরে সোভিয়েত পার্লামেন্টের নাম, সেটা হবে ডুমা, অপশান সি। এরপরে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময়কাল হলো, তাহলে এটা তোমাদের হবে 1929 থেকে 1933 খ্রিস্টাব্দ। ডি ডে বা মুক্তি দিবস বলা হয় যে দিনটিকে, সেটি হলো 6 জুন, অপশান বি। এরপরে আছে লেবেনসরুম কথার অর্থ, তাহলে এটা হবে বাসস্থান, অপশান সি। এরপরে আছে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন, তাহলে এটা হবে জওহরলাল নেহেরু। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি বিশ্ব বিবেকের প্রতিনিধি বলা হয়? সাধারণ সভাকে, অপশান বি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি, অপশান সি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো, সেখানে আমাদের কী বলা আছে, 1 নম্বর করে দেওয়া 16টা প্রশ্ন দেওয়া আছে। 2-এর দাগের উপবিভাগ এ, সেখানে বলা আছে দেখো প্যারিস কমিউন কোন দেশে প্রতিষ্ঠিত ছিল? তাহলে সেটা হবে ফ্রান্সে। এর পরবর্তী প্রশ্ন কি, তাহলে এটা হবে আমাদের ফ্রান্সে, প্রথমটা হলো। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আইন সংহিতা রচনার জন্য নেপোলিয়ন কী নামে অভিহিত হন? সেটা হবে আইন প্রণেতা। 3-এর দাগের প্রশ্ন বলা আছে কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে? সেটা এখানে তোমাদের হবে যে ফরাসি শব্দ BOURG, বার্গ শব্দ থেকে। কার নেতৃত্বে গঠিত হয়েছিল ফ্রান্সে 8ম বর্ষের সংবিধান 1799 খ্রিস্টাব্দ? সেটা হবে নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে। নেপোলিয়ন বোনাপার্ট এর নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন উপবিভাগ বি, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি আছে, ফরাসি আইনসভা প্রথমে নেপোলিয়নকে 10 বছরের জন্য কনসাল পদে নিযুক্ত করেন, এটা এখানে সত্য বলা আছে। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের ফলে এলবা দ্বীপে নির্বাসিত হন, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন প্রিন্স মেটারনিক, এটা ভুল বলা হয়েছে। এরপরে আছে 1818 খ্রিস্টাব্দে রাশিয়ার নেতৃত্বে জার্মানিতে জোলভের আইন নামে এক শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, এটা ভুল বলা হয়েছে। পরবর্তী দেখো উপবিভাগ সি, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলা আছে। প্রথম যেটা আছে ফেব্রুয়ারি বিপ্লব, তাহলে ফেব্রুয়ারি বিপ্লব কোনটা হবে? এখানে তোমাদের মিলবে সি এর সাথে মিলবে যে দ্বিতীয় প্রজাতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। কমিউনিস্ট ম্যানিফেস্টো সেটা এখানে আমাদের মিলবে ডি এর সাথে 1848 খ্রিস্টাব্দ। তারপর টেলিগ্রাফ, সেটা মিলবে স্যামুয়েল
সোমেরিং। তারপর আছে রাশিয়া, এটা হবে স্লাভ গোষ্ঠী। এর পরবর্তী ধারা আছে উপবিভাগ ডি, সেখানে আছে প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। তো এটা আমরা করবো না, চলে যাবে পরবর্তী উপবিভাগ ই, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে জাতিসংঘ কোনো অতিরাষ্ট্রিক সংগঠন ছিল না, এটা তোমাদের ব্যাখ্যা সঠিক হবে অপশান এ, জাতিসংঘের সার্বভৌম ক্ষমতা ছিল না। এরপর বিবৃতি বলা আছে 2 নম্বর, যে জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগের ক্ষমতা থাকায় বিশ্ব শান্তি ব্যাহত হচ্ছে। এখানে তোমাদের যে সঠিক ব্যাখ্যা হবে বি, স্থানীয় সদস্যগুলি কেউ না কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন 3, ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানি ও ইটালির প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যা সিটা সঠিক হবে, জার্মানি ও ইটালিকে তোষণের মাধ্যমে তুষ্ট করে ইউরোপে যুদ্ধ এড়াতে ও সাম্যবাদী রাশিয়াকে একঘরে করে রাখতে চেয়েছিল। পরবর্তী 4 নম্বর বিবৃতি বলা আছে 1945 খ্রিস্টাব্দের 30 এপ্রিল হিটলারের মৃত্যু হয়। তো এখানে তোমাদের ব্যাখ্যা বি সঠিক হতে হবে, যে জার্মানির পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়লে হিটলার আত্মহত্যা করেন। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ, সেখানে আমাদের যে প্রশ্নগুলো আছে 11টা প্রশ্ন, 2 নম্বর করে আমাদের 22 নম্বর দেওয়া হয়েছে বিভাগ গ এর মধ্যে। তো প্রথম প্রশ্ন, দ্বিতীয় ফরাসি বিপ্লব কী? এরপর আছে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কী, সেটা লিখবে। এরপরে কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় এবং কেন? 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয়, কারণ কি? নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হলে সমগ্র ইউরোপ জুড়ে নেপোলিয়ন বিরোধী পরিমণ্ডল রচিত হয়। ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন চতুর্থ শক্তিজোট গড়ে তুলে সম্মিলিতভাবে নেপোলিয়নের বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশ নিয়েছিল বলে এই যুদ্ধ জাতিসংঘের যুদ্ধের নামেও অভিহিত। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এরপরে ট্রোপোর ঘোষণায় কী বলা হয়েছিল? বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝো? রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক রাশিয়ার নেতৃত্বে জার্মান রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন জার্মানি গড়ে তোলার জন্য রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন। রক্ত ও লৌহ নীতি বলতে বোঝায় যুদ্ধ ও কঠোর শৃঙ্খলা। বিসমার্ক একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার রক্ত ও লৌহ নীতির ফলে ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানি গড়ে ওঠে। এর পরবর্তী প্রশ্ন কি? কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? তারপর আছে বলশেভিক ও মেনশেভিক কাদের বলা হয়? পার্ল হারবার ঘটনা কি? উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। সম্মিলিত জাতিপুঞ্জ ও রাষ্ট্রসংঘে কবে ঘোষিত হয়েছিল এবং এর উদ্যোক্তা কে ছিলেন? তাহলে ঘোষণার সময় এবং উদ্যোক্তা কে ছিলেন? পরবর্তী প্রশ্ন কি? লিগ অফ নেশনস এর অঙ্গগুলি কী কী? লেনিন কে ছিলেন, সেটা তুমি যদি লিখবে। তাহলে এই প্রশ্নগুলো হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল আমাদের এটা কত নম্বর স্কুল ছিল? এটা 12 নম্বর স্কুল। সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলির প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।